হ্যালো স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের সিলেবাসটা আলোচনা করব, তারপর 100% কমনযোগ্য সাজেশানটা নিয়ে আলোচনা করব। তোমাদের সেমিস্টার 4-এ দুটি পেপার পড়তে হবে। এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্টদের দুটো পেপার পড়তে হবে। একটা হচ্ছে তোমাদের CC4 পেপার, আরেকটি হচ্ছে তোমাদের CC5 পেপার। এই দুটি পেপার পড়তে হবে এবং দুটো পেপারই তোমাদের লিখিত পরীক্ষা 75 মার্কস করে হবে এবং সেক্ষেত্রে এক একটা পেপার থেকে 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা সিলেবাসটা প্রথমে বুঝে নাও, তারপর সাজেশান আলোচনা করব। দেখো, তোমাদের CC4 যে পেপারটা আছে, এই পেপারটির নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। ঠিক আছে, ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। আরেকটা বিষয় এখানে বলি, তোমাদের সিলেবাস কিন্তু একবার চেঞ্জ হয়েছে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি একদম প্রথমে যে সিলেবাস দিয়েছিল তারপরে কিন্তু একবার সিলেবাস চেঞ্জ করেছে। সেক্ষেত্রে তোমাদের CC4 পেপার এটাই হবে, অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, এটা হচ্ছে তোমাদের CC4 পেপার। এখানে দুটো মডিউল আছে। প্রথম মডিউলে জানতে হবে প্রাচীন ভারতের রাজনৈতিক ধারণা সংক্ষেপে আলোচনা করো। তারপরে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, দণ্ডনীতি, কূটনীতি এগুলো আছে 2 নম্বর টপিকে। 3 নম্বর হচ্ছে, দেখো 3 নম্বর হচ্ছে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তা, মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তা। তারপরে হচ্ছে তার সারসংক্ষেপ। এখানে বার্নি এবং আবুল ফজলের প্রসঙ্গ এবং রাজত্বের বৈধতা। তারপরে আছে দেখো 4 নম্বর টপিক হচ্ছে এখানে সাম্রাজ্যবাদের নীতি। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 এর যে সিলেবাস আছে দেখো, এখানে আধুনিক ভারতীয় চিন্তা অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান থট। সেখানে রামমোহন রায়ের ভারতীয় উদারনীতিবাদের পথপ্রদর্শক, আইনের অনুশাসন, চিন্তার স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার সম্পর্কে মতামত, এগুলো রামমোহন সম্পর্কে পড়তে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ টেগরের জাতীয়তাবাদ সম্পর্কে মতামত তোমাদের কিন্তু পড়তে হবে। তারপরের টপিক হচ্ছে দেখো 7 নম্বর যে টপিক আছে, 7 নম্বর টপিক হচ্ছে গান্ধী সম্পর্কে পড়তে হচ্ছে। গান্ধীর হচ্ছে স্বরাজ সত্যাগ্রহ সম্পর্কে মতামত। তাহলে দেখতে পাচ্ছ এখানে এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, প্রথম যে মডিউল আছে, প্রথম মডিউলে তোমাদের 4টে টপিক আছে, কিন্তু দ্বিতীয় মডিউলে তোমাদের কিন্তু 3টে টপিক আছে। ঠিক আছে, এবারে তোমাদের CC5 যে পেপারটা আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই পেপারটা একটু বুঝে নাও। দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেপারটা দেখো, এখানে মডিউল 1, মডিউল 1-এ দেখো, মডিউল 1-এ হচ্ছে অর্থ প্রকৃতি ও পরিধি বিকাশ, ব্যক্তিগত ও সরকারি প্রশাসন, সমাজতান্ত্রিক ব্যবস্থাপনা নীতিমালা। সেকেন্ড টপিক পড়তে হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নতুন সরকারি প্রশাসন, কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ তুলনামূলক প্রশাসন, আর ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন উন্নয়ন প্রশাসন এবং নিউ পাবলিক ম্যানেজমেন্ট অর্থাৎ নতুন সরকারি ব্যবস্থাপনা। থার্ড তোমাদের টপিক হচ্ছে যে এখানে প্রধান ধারণাসমূহ অর্থাৎ মেজর কনসেপ্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে হায়ারকি অর্থাৎ স্তরবিন্যাস, ইউনিটি অফ কমান্ড অর্থাৎ আদেশের ঐক্য, নিয়ন্ত্রণের ব্যাপ্তি, কর্তৃত্ব, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ, ক্ষমতার অর্পণ, লাইন স্টাফ, এগুলো পড়তে হচ্ছে তোমাদের। 4 নম্বর টপিক হচ্ছে বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণের প্রভাব। তারপরে শাসন বা গভর্নেন্স, 1990-এর দশক থেকে বিকাশ, মৌলিক বৈশিষ্ট্য। এবারে তোমাদের দেখো মডিউল 2, মডিউল 2-এ হচ্ছে আমলাতন্ত্র সম্পর্কে মতামত, মার্কস এবং ওয়েবারের মতামত। ঠিক আছে, মার্কস এবং ওয়েবারের মতামত পড়তে হবে। তারপরে দেখো পরিবেশগত পদ্ধতি, এখানে রিক্সের মডেল পড়তে হবে। তারপরে হচ্ছে প্রশাসনিক প্রক্রিয়া অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, এখানে সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ ও নিয়ন্ত্রণ, নেতৃত্ব, সমন্বয়, জবাবদিহিতা, এগুলো পড়তে হচ্ছে। এবং 8 নম্বর পাবলিক পলিসি অর্থাৎ জননীতির মধ্যে পড়তে হচ্ছে প্রতিষ্ঠান, অংশগ্রহণকারী, নীতি নির্ধারণের তত্ত্ব, মডেল আর নীতির বাস্তবায়ন। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা দুটি পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও। প্রথম যে পেপারটা আছে CC4 পেপারটির নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এখান থেকে 15 নম্বরের প্রশ্ন দেখো,
মডিউল 1 থেকে যেগুলো করতে হবে দেখো, প্রথম প্রশ্ন, কূটনীতির সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। এই কৌটিল্যের কূটনীতি এবং রাষ্ট্রনীতি একই প্রশ্ন। পরের প্রশ্ন, সমন্বয়বাদের ওপর টিকা, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সমন্বয়বাদ বলতে কী বোঝো, এর প্রসারে কবিরের অবদান আলোচনা করো। বা ঘুরিয়ে আসতে পারে প্রশ্নটা, সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান। এই প্রথম যে দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। পরের প্রশ্ন, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। নেক্সট হচ্ছে দেখো, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। এই যে ভারতের প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য এবং মধ্যযুগে ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পাবে। পরের প্রশ্ন, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে বারাউনি আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা, এটা তোমরা একটু দেখে যেতে পারো। মডিউল 2 থেকে দেখো, প্রথম প্রশ্ন, ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নেক্সট, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। নেক্সট, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপর টিকা লেখো। তারপরে দেখো, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। নেক্সট, গান্ধীজির স্বরাজ ও রাষ্ট্রচিন্তার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। যেগুলো স্টার দেওয়া আছে এগুলো অধিক গুরুত্বপূর্ণ। এবারে 5 মার্কসের দেখো, একটা মডিউল অর্থাৎ প্রথম মডিউল থেকে আমি 6টা প্রশ্ন দিয়েছি, এখানে কোনো প্রশ্নই বাদ দেওয়া যাবে না। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য, এটা বড় প্রশ্নও দেওয়া আছে। মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান, এটাও বড় প্রশ্নে দেওয়া আছে। কৌটিল্যের দণ্ডনীতির ওপর টিকা, এটাও বড় প্রশ্ন আকারে দেওয়া আছে, আবার 5এও আসতে পারে। ভারতের মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য, এটাও বড় প্রশ্নই দেওয়া আছে, আবার 5এ আসতে পারে। কৌটিল্যের কূটনীতির ওপর টিকা, তারপরে ভারতের মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপর একটি টিকা লেখো। মডিউল 2 থেকে দেখো, 5 নম্বরে, সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা আলোচনা করো। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ওপর টিকা লেখো। নেক্সট, আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহনের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। নেক্সট, রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর টিকা লেখো। এবারে দেখো, এবারে তোমাদের CC5 এই পেপারটির নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড থিওরি। এই পেপার থেকে তোমাদের এবার সাজেশানটা তোমরা দেখে নাও। দেখো, এখানে মডিউল 1 থেকে প্রথমে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বিশ্বায়ন, উদারীকরণ এবং বেসরকারীকরণের প্রভাব। পরের প্রশ্ন, সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো এবং তুলনার গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, শাসন বলতে কী বোঝো, শাসন এবং সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জনপ্রশাসনে তুলনামূলক জনপ্রশাসনের অবদান বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, গভর্নেন্সের মৌলিক বৈশিষ্ট্য এবং বিবর্তন 1990-এর পর কিভাবে হয়েছে তা ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, নতুন জনপ্রশাসন অর্থাৎ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে তুলনা বা মূল পার্থক্য ব্যাখ্যা করো। এবার 5 মার্কসের এখান থেকে যেগুলো আছে দেখো, জনপ্রশাসনের প্রকৃতি পরিধি সংক্ষেপে আলোচনা করো। জনপ্রশাসনের কর্মধারা, কর্মীবৃন্দ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে রাজনীতি, প্রশাসন, দ্বিবিভাজন, বিতর্কের প্রকৃতি আলোচনা করো। ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট, বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধা আলোচনা করো। এবার মডিউল 2 থেকে দেখে নাও যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে।
15 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো। প্রথম প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো? প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। নেক্সট, রিক্সের প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণের ধারার সূচনা করে, ব্যাখ্যা করো। তারপরে আছে দেখো, তারপরের প্রশ্ন, জননীতির গুরুত্ব ও বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট, জননীতি তত্ত্বে মডেলের গুরুত্ব ও মূল মডেলগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এবং তার দৃষ্টিভঙ্গি যান্ত্রিক কিনা আলোচনা করো। নেক্সট, জনপ্রশাসন, রাজনীতি প্রশাসন, দ্বিবিভাজনের পরিধি ও বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের ধারণা। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, নেতৃত্ব জনপ্রশাসনের জীবনী শক্তি ব্যাখ্যা করো। সমাজ পরিবর্তনে আমলাতন্ত্র নেতিবাচক, মার্ক্সের তত্ত্বের আলোকে ব্যাখ্যা করো। আমলাতন্ত্র একটি লোহার খাঁচা, ওয়েবারের তত্ত্ব অনুসারে বিশ্লেষণ করো। তারপর প্রশাসনের নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, জনপ্রশাসনে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের ধারণাগত গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, উন্নয়নশীল দেশে সালা মডেলের ভূমিকা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের দুটি পেপারের টোটাল সাজেশান। এগুলো ভালো করে তোমরা প্রথম থেকে তৈরি করো, আর কোনো চিন্তা করার দরকার নেই।